গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির জন্য একটা সুস্থ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সহ রুটম্যাপ ঘোষণা করা। কিন্তু আমরা দেখলাম সেই কাজে তেমন অগ্রগতি নেই। বিচার কাজ দৃশ্যমান হয়নি এখনো। উপরন্তু আমরা দেখলাম জুলাই হত্যাকাণ্ডের সময়ে এই সকল অপরাধ যারা করেছিল কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগে মামলা না দিয়ে বিভিন্নভাবে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে, যাতে করে মামলার মেরিট সেটা দুর্বল হতে চলছে এবং আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই যে জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, সেই নিহতদের একটা তালিকা গত 1 বছরে এই সরকার প্রণয়ন করতে পারে নাই। এটা দেখে মনে হয় 1971 সালের পরেও, মুক্তিযুদ্ধের পরে যেই সরকার গঠিত হয়েছিল সেই সরকারের কাছেও দেশবাসীর প্রত্যাশা ছিল যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের একটা তালিকা প্রণয়ন করুন। কিন্তু দুঃখের বিষয়, গত 54 বছরে এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদদের তালিকা আজ পর্যন্ত হয় নাই, যে কারণে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বিভিন্ন জন দেওয়ার সুযোগ পায়। 24-এর গণঅভ্যুত্থানের পরেও একটা সঠিক তালিকা এখনো পর্যন্ত করতে পারে নাই। সরকারের যে গেজেট, সেই গেজেটে বলা হলো 844 জন এখানে শহীদ হয়েছে। আজকে আবার সংশোধন করে বলা হয়েছে যে 836 জন। আর এই অন্তর্বর্তী সরকার যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করেছে তাদের পক্ষে বলা হয়েছে শহীদের সংখ্যা 820 জন। তাহলে দেশের মানুষ কোনটা সঠিক মনে করবে? সরকারি প্রজ্ঞাপন নাকি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সংখ্যা? এর বাইরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা বলেছে 24-এর গণঅভ্যুত্থানে 1400-র মতো মানুষ তারা শহীদ হয়েছে, বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা বলল 1400, সরকারের গ্যাজেটে 840, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে 820। এই ধরনের তারতম্য কেন দেখা দিয়েছে? আমরা সে কারণেই জুলাইয়ের শহীদদের এবং আহতদের প্রকৃত সংখ্যা এবং তার তালিকা, পূর্ণাঙ্গ তালিকা, তা প্রকাশের দাবি জানাই। আজকে 1 বছর অতিবাহিত হলেও জুলাইয়ে অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, সুচিকিৎসার অভাবে তারা হাসপাতালেও অনেকে মৃত্যুবরণ করেছে, এখনো অনেকে পঙ্গুত্ব দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যেই 39 জন মানুষ, ছাত্র যুবক জনতা, যারা চিরতরে তাদের দৃষ্টি হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে। আর তারা এই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষকে দেখবে না, বাংলাদেশের প্রকৃতি, প্রাণ প্রকৃতি তাকে দেখতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, সেই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয় নাই। নিহত এবং আহতদের পরিবারকে বলা হলো প্রতিটা শহীদ পরিবারকে 30 লক্ষ করে টাকা এককালীন অনুদান দেওয়া হবে এবং প্রতি মাসে 20,000 টাকা করে তাদেরকে ভাতা প্রদান করা হবে এবং 1365
বর্গফুটের একটি করে ফ্ল্যাট এই শহীদ পরিবারদেরকে দেওয়া হবে, কিন্তু সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে, বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো লক্ষণ নাই। সেই নিহত এবং আহত পরিবারদেরকে পুনর্বাসনের কোনো উদ্যোগ, কার্যকর দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেখানে মানুষ আশা করেছিল যে ফ্যাসিবাদী শাসনের আমলে বাজার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণের জীবন সংকটাপন্ন করেছিল, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষের জীবন জীবিকা নির্বাহ সংকটাপন্ন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আশা করেছিল শেখ হাসিনা পালিয়েছে, তার সাথে এই সিন্ডিকেট ব্যবসায়ীরাও পালাবে, কিন্তু আমরা দেখলাম না, শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার সিন্ডিকেট বহাল তবিয়তে আছে। আর যে কারণে আজ পর্যন্ত বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দিশেহারা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবী জুড়ে তার ৩-০ তত্ত্ব সেটা প্রচার করে বেড়ায়। সেই ৩-০ তত্ত্বের একটা তথ্য হলো বেকার সমস্যার সমাধান, মানুষের কর্মসংস্থান করা। কিন্তু আমরা দেখলাম সেই মানুষের কর্মসংস্থান যদি করতে হয়, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেই ২৬টি পাটকল বন্ধ করেছিল, ৬টি চিনিকল বন্ধ করেছিল, সেগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সেগুলো চালু করে বেকার সমস্যার সমাধান করা উচিত ছিল। কিন্তু এই সরকার সেই কারখানা চালু করে নাই। উপরন্ত এই সরকারের আমলে সাভার, আশুলিয়া, গাজীপুর সহ এই শিল্পাঞ্চলগুলোতে ১১৭টি কারখানা নতুন করে বন্ধ হয়েছে। সেখানে ১৬ লক্ষের উপর শ্রমিক তারা বেকার হয়েছে। আপনারা জানেন যে এই সরকারের শাসনামলে মানুষ বলে ইউনূস সাহেব অনেক বড় মানুষ, সারা পৃথিবীব্যাপী তার সুনাম, তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সে কারণে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা তার কথা শুনবে। কিন্তু আমরা দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরকার বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ সেটা ঘোষণা করেছে। সেখানে প্রায় 30%, 35%, 40%, 70% পর্যন্ত ট্যারিফ অথবা শুল্ক, আমদানি শুল্ক সেটা ঘোষণা করেছে। অর্থাৎ যে দেশ থেকে রপ্তানি করবে তার উপরে সেই শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশের রপ্তানির উপরে ডোনাল্ড ট্রাম্প প্রথমে 37% শুল্ক আরোপ করলো। ইউনূস সাহেব টেলিফোন করলেন, কাজ হয় নাই। পরে প্রকাশ করা যাবে না নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টে কি আছে সেইটা আমরা জানি না। সেই এগ্রিমেন্টের বলে দেখা যাচ্ছে যে আমাদের প্রেম দরবার করে সেই চুক্তির শর্ত মেনে শুল্ক 20%-এর মান নামিয়ে এনেছে। সেখানে রপ্তানি হয় ভিয়েতনাম থেকে, তাদের সাথে কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হয় নাই, সেখানে শুল্ক 20% নামিয়ে এনেছে। চীন সহ বিভিন্ন দেশের পণ্য ভিয়েতনামের মাধ্যমে আমেরিকায় সেখানে রপ্তানি করা হয়, সেখানে শুল্ক বাড়ায় নাই। আমাদেরকে শর্ত দিয়েছে যে আমাদের অন্য কোনো দেশ থেকে আমরা সামরিক সরঞ্জাম কিনতে পারবো না, আমেরিকা থেকে অস্ত্রসহ সামরিক সরঞ্জাম কিনতে হবে, সেখান থেকে তুলা কিনতে হবে, সেখান থেকে গম কিনতে হবে, সেখান থেকে এলএনজি কিনতে হবে। অর্থাৎ বেশি দামে আমেরিকা থেকে তাদের দেশের যে পণ্য সেগুলো কিনতে হবে, অন্য কোথাও কম দামে পেলেও সেখান থেকে কেনা যাবে না। আর এই যে পোশাক শিল্প বা যে সমস্ত পণ্যে আমেরিকার কাঁচামাল ব্যবহার করবে সেই সমস্ত পণ্যে কেবলমাত্র 20% ট্যারিফ শুল্ক সেটা ধার্য হবে, বাকিগুলোতে তার থেকেও বেশি শুল্ক দেওয়া হবে। সংগ্রামী বন্ধুগণ,
আপনারা জানেন যে জাতীয় শ্রমিকরা তাদের মজুরির দাবিতে লড়াই করেছিল শেখ হাসিনার আমলে, গুলিতে জীবন দিয়েছে 4 জন শ্রমিক। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও 2 জন শ্রমিককে সেখানে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারাতে হয়েছে। অর্থাৎ ন্যায্য মজুরি, বাঁচার মতো মজুরি, সেই মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের জীবন দিতে হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী 25,000 টাকা ন্যূনতম জাতীয় মজুরি এখনো। আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মার্চ থেকে জুন 3 মাসে এখানে ঋণ খেলাপির সংখ্যা এক বছরে 3,19,000 কোটি টাকা বেড়েছে। হীনতায় যে সমস্ত দেশগুলো ভুগছে তার মধ্যে বাংলাদেশ হলো চতুর্থ। সেখানে নাইজেরিয়া আছে, সুদান আছে, কঙ্গো আছে, তারপরে বাংলাদেশ, তারপরে ইথিওপিয়া। অর্থাৎ ইথিওপিয়ার আগেই আমরা। এই হলো যে আমাদের খাদ্য নিরাপত্তার অবস্থা। আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে জানাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও চাঁদাবাজি, তুলাবাজি, দখলবাজি সেগুলো অব্যাহত রয়েছে। দুঃখের বিষয় যে এই ছাত্ররা ওই স্বৈরাচারী হাসিনা সরকারের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়ালো, সেই ছাত্ররা এই অভ্যুত্থানের পরে এসে তারা চাঁদাবাজি, দখলবাজি, তোলাবাজিতে লিপ্ত হয়ে গেল। এটা কেন হলো? কি কারণে হলো? যারা জীবন দিতে প্রস্তুত ছিল তারা গুলির সামনে যারা মাথা নিচু করে নাই, তারা টাকার লোভে, দখলদারিত্বের লোভে কেন তারা মাথা নিচু করলো? তাদেরকে এখানে কারা নিয়ে গেল? বাংলাদেশের মানুষ তাদের কাছে এই জবাব জানতে চায়। তারা তো জীবন দিতে এসেছিল, তারা তো সম্পদ করতে আসে নাই, টাকা চাঁদাবাজি করতে আসে নাই, কিন্তু তাদের এই পরিণতি কেন হলো? এটার জবাব বাংলাদেশে যারা ওই সমস্ত রাজনীতির সাথে যুক্ত তাদেরকে দিতে হবে।